আজ আমরা যে অংশটি নিয়ে আলোচনা করব সেটি হলো আলোকীয় যন্ত্রাদির অণুবীক্ষণ যন্ত্র নিয়ে আলোচনা করব। ছাত্রছাত্রীরা ভিডিওটি শুনবে এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে সমস্ত ভিডিও পাওয়ার জন্য। আমরা প্রথমে যেটা নিয়ে একটু আলোচনা করে নিই সেটা হলো বীক্ষণ যন্ত্র। আসলে যে সমস্ত যন্ত্র আমাদের চোখকে দেখতে সাহায্য করে তারাই হলো বীক্ষণ যন্ত্র। এখন যেমন অণুবীক্ষণ যন্ত্র, দূরবীক্ষণ যন্ত্র বা নববীক্ষণ যন্ত্র, এরা সবাই বীক্ষণ যন্ত্র, কারণ এরা সবাই আমাদের চোখকে দেখতে সাহায্য করে। এমনকি চশমাকেও আমরা বীক্ষণ যন্ত্র বলতে পারি, কারণ চশমাও কিন্তু আমাদের দেখতে সাহায্য করে, চশমাও কিন্তু আমাদের দিকে দেখতে সাহায্য করে, চশমাও কিন্তু একটা বীক্ষণ যন্ত্র। বীক্ষণ যন্ত্রের পরে আসি বীক্ষণ কোণ। তো বীক্ষণ কোণ কি না, একটা বস্তুর দু প্রান্ত থেকে আলোকরশ্মি এসে আমার চোখে যে পরিমাণ কোণ উৎপন্ন করে তারই নাম হলো বীক্ষণ কোণ। এখন এই বীক্ষণ কোণটা জেনে আমার লাভ কি না, বীক্ষণ কোণটা জানার পরে আমি বুঝতে পারলাম আসলে এই বীক্ষণ কোণটা দিয়েই বোঝা যাবে যে কোন বস্তুকে কতটা বড় বা কতটা ছোট লাগবে, সেটাই বীক্ষণ কোণের উপর নির্ভর করবে। যেমন একটা মানুষ যদি আমার কাছে থাকে তাকে যতটা বড় দেখবো, মানুষটা যদি অনেক দূরে কোনো বাড়ির ছাদে বা কোনো পাহাড়ে আর থাকে তখন সেই মানুষটাকে অনেক ছোট দেখবো। তা বলে কি মানুষটা সত্যি ছোট হয়ে গেল? তা তো নয় নিশ্চয়ই। আসলে মানুষটা যখন দূরে চলে গেল, কাছ থেকে যখন দূরে চলে গেল, তখন মানুষটির দু প্রান্ত থেকে আলোকরশ্মি এসে আমার চোখে যে বীক্ষণ কোণটা উৎপন্ন করেছে সেই বীক্ষণ কোণের পরিমাণটা অনেক ছোট, সেই জন্যেই মানুষটাকে আমরা ছোট দেখছি। অর্থাৎ কোনো বস্তুকে ছোট দেখা বা বড় দেখা, কাকে কতটা বড় দেখবো বা কাকে কতটা ছোট দেখবো, সেটা এই বীক্ষণ কোণই নির্ভর করবে। অর্থাৎ যার ক্ষেত্রে বীক্ষণ কোণটা যত বেশি হবে সেই বস্তুটাকে আমরা তত বড় দেখব, যার ক্ষেত্রে বীক্ষণ কোণটা যত ছোট হবে তাকে আমরা তত ছোট দেখব। আচ্ছা, এরপরে আমরা একেবারে সরাসরি চলে আসি অণুবীক্ষণ যন্ত্রে চলে আসি, মাইক্রোস্কোপ। অণুবীক্ষণ যন্ত্র, এখন প্রথম যে অণুবীক্ষণ যন্ত্র যে অণুবীক্ষণ যন্ত্র আমরা প্রথম দিকে পাই তার নাম হচ্ছে সরল অণুবীক্ষণ যন্ত্র বা সিম্পল মাইক্রোস্কোপ। তাহলে প্রথম অণুবীক্ষণ যন্ত্র যেটা পাই সেটা হচ্ছে সরল অণুবীক্ষণ যন্ত্র বা সিম্পল মাইক্রোস্কোপ। সেটা কি না, সরল অণুবীক্ষণ যন্ত্র একেবারে সত্যিই সরল, কারণ সেখানে থাকে একটি মাত্র উত্তল লেন্স। আর এই উত্তল লেন্সের যে একটি ধর্ম, কি ধর্ম না, উত্তল লেন্সের খুব কাছাকাছি, অর্থাৎ আলোক কেন্দ্র থেকে ফোকাসের মধ্যে যদি কোনো বস্তু রাখা হয়, লেন্স সেটির একটি বড় আকৃতির অসদ্বিব্য তৈরি করবে। এই নীতির ওপর ভিত্তি করে এই সরল অণুবীক্ষণ যন্ত্র বা সিম্পল মাইক্রোস্কোপ ব্যবহার করা হয়। আসলে অণুবীক্ষণ যন্ত্রের উদ্দেশ্য তো জানি আমরা, যে অণুবীক্ষণ যন্ত্রের উদ্দেশ্য হলো ছোট জিনিসকে বড় করে দেখা। অর্থাৎ এখানে এই অণুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে ছোট জিনিসকে বড় করে দেখতে পাচ্ছি। এবং এর উদাহরণস্বরূপ বলতে পারে আমরা যে আতস কাঁচগুলো ব্যবহার করি, যে আতস কাঁচ ব্যবহার করা হয়, হ্যাঁ, সেটা এই সরল অণুবীক্ষণ যন্ত্রের মধ্যে পড়ে। আসলে এই সরল অণুবীক্ষণ যন্ত্র দিয়ে কোনো বস্তুর বিবর্তন হয় ঠিক কথা, কিন্তু খুব যে বেশি বিবর্তন হয় তা কিন্তু নয়। সামান্য কিছুটা বিবর্তন হয়, সামান্য কয়েক গুণ বিবর্তন হয়। আর এই সরল অণুবীক্ষণ যন্ত্র সম্পর্কে খুব বেশি জানার প্রয়োজন নেই। আর সরল অণুবীক্ষণ যন্ত্রের বিবর্তন যদি এম বলি আমরা, বিবর্তন এম ইজ ইকুয়াল টু যে ডি বাই ভি প্লাস ডি বাই এফ, এটা হলো সরল অণুবীক্ষণ যন্ত্রের বিবর্তন। এখন প্রতিবিম্বটা এই ডি হলো কি না, ডিটা হলো স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব, যেটা সুস্থ স্বাভাবিক চোখের ক্ষেত্রে যেটা 25 সেন্টিমিটার। এফ হলো ওই যে উত্তল লেন্সটা দিয়ে সরল অণুবীক্ষণ যন্ত্র তৈরি করে তার ফোকাস দূরত্ব, আর ভি হলো প্রতিবিম্ব দূরত্ব। বুঝতেই পারছি। এখন প্রতিবিম্বটা যদি আমাদের স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্বে সৃষ্টি করি, যেখানে আমরা স্পষ্ট দেখতে পাবো, অর্থাৎ প্রতিবিম্বটাকে যদি স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্বে সৃষ্টি করি, এই ভি ইজ ইকুয়াল টু ডি, তখন বিবর্ধন এম ইজ ইকুয়াল টু আসবে ডি বাই ডি প্লাস ডি বাই এফ, মানে 1 প্লাস ডি বাই এফ। কিন্তু এই প্রতিবিম্বটাকে যদি আমরা একেবারে অসীম দূরত্বে সৃষ্টি করি, অসীমে সৃষ্টি করি, ইনফিনিটিতে সৃষ্টি করি, তখন কি আসবে না, তখন প্রতিবিম্ব দূরত্ব ভি এম ইজ ইকুয়াল টু আসবে ডি বাই ইনফিনিটি প্লাস ডি বাই এফ, মানে এটা 0 হয়ে গেল ডি বাই এফ। এটা হলো অসীম দূরত্বে প্রতিবিম্ব সৃষ্টির জন্য।
আর একটা কথা বলে নিই, সাধারণত প্রতিবিম্বটাকে আমরা এই সূত্রটাকেই ব্যবহার করি, কারণ এক্ষেত্রেই বিবর্ধনটা বেশি হয়। প্রতিবিম্বটাকে যদি আমরা স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব সৃষ্টি করি তখনই বিবর্ধনটা বেশি হয়। আচ্ছা, এরপরে আমরা যেটা বেশি গুরুত্বপূর্ণ সে জায়গায় চলে আসবো, অর্থাৎ যৌগিক অনুবীক্ষণ যন্ত্র। এখানে আমাদের একটা যৌগিক অনুবীক্ষণ যন্ত্রের ছবি চিত্র এখানে আঁকা আছে, এটা হলো যৌগিক অনুবীক্ষণ যন্ত্র। তাহলে দেখতেই পাচ্ছি যৌগিক অনুবীক্ষণ যন্ত্রে, এটা হলো যৌগিক অনুবীক্ষণ যন্ত্র বা কম্পাউন্ড মাইক্রোস্কোপ দেখতেই পাচ্ছি এখানে আর একটা লেন্স নয়, এখানে দুটো লেন্স রয়েছে এবং দুটো লেন্সই উত্তল লেন্স। এখানে বলে রাখি, যে লেন্সটি বস্তুর সামনাসামনি রয়েছে তার নাম হচ্ছে অভিলক্ষ লেন্স, আর যে লেন্সটি চোখের সামনে রয়েছে সেটি হলো অভিনেত্র লেন্স বা আইপিস বলা হয়। আচ্ছা, এখানে কিভাবে কাজ হয় আমরা একটু প্রথমে দেখে নিই ব্যাপারটা কিভাবে কি হয়। এখন এই যে লেন্সগুলো, এই লেন্সগুলোকে কিন্তু একটি নলের মধ্যে থাকে এবং লেন্সগুলোকে প্রয়োজন মতো নাড়াচাড়া করা যায়, লেন্সগুলোকে এদিক ওদিক নাড়ানো যেতে পারে। এখন এই অভিলক্ষ লেন্সটাকে বলি, অভিলক্ষ লেন্সটাকে এমনভাবে সেটিং করতে হবে যাতে বস্তুটা তার ফোকাস এবং দ্বিগুণ ফোকাস f থেকে 2f এর মাঝে বস্তুটা থাকে। অভিলক্ষ লেন্সটাকে এমনভাবে সেটিং করলাম যাতে বস্তুটা f থেকে 2f এর মাঝে বস্তুটা থাকে, যার ফলে এই অভিলক্ষ লেন্সটা এই বস্তুটা একটা সৎ অবশিষ্ট এবং বস্তুর চেয়ে আকারে বড় একটা প্রতিবিম্ব তৈরি করতে পারে। এখানে বড় প্রতিবিম্ব তৈরি হয়েছে। প্রথম লেন্স প্রতিবিম্ব তৈরি করে নিয়েছে। প্রথম লেন্স যে প্রতিবিম্বটা তৈরি করলো, এটা এখন দ্বিতীয় লেন্সের ক্ষেত্রে বস্তু হিসেবে কাজে লাগবে। অর্থাৎ দ্বিতীয় লেন্স এইটাকে বস্তু ধরবে এবং দ্বিতীয় লেন্স এই বস্তুটার একটা প্রতিবিম্ব তৈরি করবে। এবারে আসি দ্বিতীয় লেন্সের কথা, যাকে বলছি আমরা অভিনেত্র লেন্স বা আইপিস। দ্বিতীয় লেন্সটা কত এদিক ওদিক ঘোরানো যায়, দ্বিতীয় লেন্সটাকে ঘুরিয়ে ঘুরিয়ে এমনভাবে সেটিং করতে হবে যাতে দ্বিতীয় লেন্সেরও আলোক কেন্দ্র আর ফোকাস তার মাঝে এই বস্তুটি থাকে, যার ফলে আলোক কেন্দ্র ফোকাসের মাঝে থাকলে কি হয় জানি আমরা, না দ্বিতীয় লেন্স এই বস্তুটা একটা বড় আকৃতির, বৃহৎ আকৃতির অসৎ বিম্ব তৈরি করবে এবং যার ফলে প্রথম লেন্স একবার বিবর্ধন ঘটালো অভিলক্ষ লেন্স, অভিনেত্র লেন্স আবার একবার বিবর্ধন ঘটালো, যার ফলে যে বস্তুটা ছিল তার থেকে বহুগুণ বৃদ্ধি পেল। এখানে প্রায় এই যৌগিক অনুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে প্রায় 2000 গুণ বৃদ্ধি করতে পারবো কোনো বস্তু, যেটা সরল অনুবীক্ষণ যন্ত্রের দ্বারা সম্ভব নয়। এখন আমরা এই যৌগিক অনুবীক্ষণ যন্ত্রের বিবর্ধনের রাশিমালা নির্ণয় করার চেষ্টা করি। প্রথমে অভিলক্ষ লেন্সের ক্ষেত্রে আচ্ছা ধরে নিই যে অভিলক্ষ লেন্সের ফোকাস দৈর্ঘ্য FO, অভিনেত্র লেন্সের ফোকাস দৈর্ঘ্য FE। তাহলে অভিলক্ষ লেন্সের ক্ষেত্রে সূত্র আমরা কি লিখবো না, 1/v - 1/u = 1/f। এখন ভিটা পজিটিভ হবে যেহেতু সদ্বিম্ব হয়েছে, ইউটা তো মাইনাস, তাহলে ইউটা মাইনাস দিলে হয়ে গেল এটা প্লাস, আর এফ এর জায়গাতে হয়ে গেল 1/fo। সবাইকে যদি ভি দিয়ে গুণ করে দিই তাহলে আসবে v/v প্লাস v/u = v/fo। তাহলে v/u আসবে v/fo - 1। এই v/uটা হলো এই অভিলক্ষ লেন্সের বিবর্ধন। অভিলক্ষ লেন্সের বিবর্ধন মানে এটাকে আমরা MO বলছি, O ফর অবজেক্ট। তাহলে অভিলক্ষ লেন্সের বিবর্ধন MO = v/fo - 1। তাহলে এখানে তো বিবর্ধন দুজনে করছে, অভিলক্ষ লেন্সও যেমন বিবর্ধন ঘটিয়েছে, অভিনেত্র লেন্সও বিবর্ধন ঘটিয়েছে। তাহলে চূড়ান্ত বিবর্ধন কত হবে না, চূড়ান্ত বিবর্ধন যদি m হয়, m = MO * NE বলতে পারবো। অর্থাৎ অভিলক্ষ লেন্সের বিবর্ধন এবং অভিনেত্র লেন্সের বিবর্ধনের গুণফল হবে চূড়ান্ত বিবর্ধন। একটু আগেই আমরা দেখছিলাম যে অভিলক্ষ লেন্সের বিবর্ধন হচ্ছে v/u, যেটা নির্ণয় করেছি বসাবো আমরা এক্ষুনি। আর অভিনেত্র লেন্স যার বিবর্ধন মানে যেটা একদম সরল অনুবীক্ষণ যন্ত্রের মতো কাজ করে, তাহলে তার বিবর্ধন আমরা সরল অনুবীক্ষণ যন্ত্রের মতোই লিখবো, 1 + d/f লিখবো। আর তাহলে m সমান আসবে v/u এর মানটা একটু আগে বের করেছি কি না, v/fo - 1 আর এটা আসছে 1 + d/fe।
এই হলো বিবর্ধন। আর যেহেতু এই অভিলক্ষ লেন্সটার যে প্রতিবিম্বটা হয়, যেটা অভিনেত্র লেন্সের ক্ষেত্রে বস্তু, সেটা একেবারে লেন্সের গায়ের কাছাকাছি থাকে। আসলে এই গোটা লেন্সটাই তো দুটো লেন্সই নলের মধ্যে থাকে। আসলে এটা প্রায় নলের দৈর্ঘ্যের সমান, মানে এই ভি ইজ অলমোস্ট ইকুয়াল টু এল। এল ফলে নলের দৈর্ঘ্যটা। তাহলে বিবর্ধনটা এম ইজ ইকুয়াল টু কি আসবে না, এম ইজ ইকুয়াল টু এল বাই এফও মাইনাস 1 বাই 1 প্লাস ডি বাই এফ আসে। এখন যদি এই এল বাই এফও ইজ ভেরি ভেরি গ্রেটার দেন 1 হয়, যদি 1 এর থেকে অনেক বেশি হয়, আর এই ডি বাই এটাও যদি 1 এর থেকে অনেকটাই বেশি হয়, তাহলে ওই 1গুলোকে আমরা বাদ দিয়ে দিতে পারি যদি বেশি হয় আর কি। তখন বিবর্ধন কি দাঁড়িয়ে যাবে না, তখন বিবর্ধন দাঁড়িয়ে যাবে এল বাই এফও ইন্টু ডি বাই এফই, মানে এল ডি বাই এফও এফই। বিবর্ধন এম সমান এল ডি বাই এফও এফই। এখন তাহলে এখান থেকে পরিষ্কার দেখতে পাচ্ছি যে এই বিবর্ধনটা মানে যৌগিক অনুবীক্ষণ যন্ত্র, কম্পাউন্ড মাইক্রোস্কোপ, তার বিবর্ধনটা এই 4টি বিষয়ের উপর নির্ভর করে। বিষয়গুলো একটু আলোচনা করি। এল হলো নলের দৈর্ঘ্য, অর্থাৎ এখান থেকে দেখতে পাচ্ছি এল বা নলের দৈর্ঘ্যটা যত বাড়াতে পারবো বিবর্ধনটা তত বাড়বে। কিন্তু সাধারণত অনুবীক্ষণ যন্ত্রের নলের দৈর্ঘ্যটা খুব বেশি করা হয় না, কারণ অনুবীক্ষণ যন্ত্রের নলের দৈর্ঘ্য খুব বেশি করলে প্রতিবিম্বটা অস্পষ্ট হয়ে যাবে এবং সেটা নিয়ে ব্যবহার করাও অসুবিধাজনক। সেজন্য এলটা খুব বেশি পরিবর্তন করা হয় না। দ্বিতীয় কথায় কি আসি না, ডি হলো স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব, যেটা সুস্থ স্বাভাবিক চোখের ক্ষেত্রে যার মান 25 সেন্টিমিটার, তারও পরিবর্তন নেই। তাহলে পরিবর্তন আমি কার করতে পারবো না, পরিবর্তন হলো এফও এফি, অর্থাৎ দুটো লেন্সের ফোকাস দৈর্ঘ্য। অর্থাৎ এই দুটো লেন্সের ফোকাস দৈর্ঘ্যটা যেহেতু নিচে আছে, তাহলে এই দুটো লেন্সের ফোকাস দৈর্ঘ্যটাকে আমি যত কমাতে পারবো বিবর্ধনটা তত বাড়বে। সেজন্য এই দুটো লেন্সের ফোকাস দৈর্ঘ্যটাকে কিন্তু তুলনামূলকভাবে কম রাখা হয়। ফোকাস দৈর্ঘ্যটাকে যত কম করতে পারবো বিবর্ধনটা তত বেশি বৃদ্ধি পাবে, এবং ফোকাস দৈর্ঘ্যের সাথে বিবর্ধনটা ব্যস্তানুপাতিক। এবং এক্ষেত্রে বলে রাখি, এক্ষেত্রে এই যে লেন্স অর্থাৎ অভিলক্ষ লেন্সের এর উন্মেষের ব্যাসও ছোট হয়, সাধারণ ক্ষেত্রে এর উন্মেষের ব্যাসও ছোট করা হয়, হ্যাঁ, এবং আর অভিনেত্র লেন্সের উন্মেষের ব্যাসটা তুলনামূলকভাবে বড় করা হয়। তাহলে এই হলো যৌগিক অনুবীক্ষণ যন্ত্র বা কম্পাউন্ড মাইক্রোস্কোপ, এবং তার সংক্রান্ত কিছু আলোচনা আমরা এখানে পেয়েছি। তাহলে এই সরল অনুবীক্ষণ যন্ত্র এবং যৌগিক অনুবীক্ষণ যন্ত্র, এই বিভিন্ন ধরনের অনুবীক্ষণ যন্ত্র নিয়ে আলোচনা করলাম। আমরা একটি পরের ভিডিওতে আমরা দূরবীক্ষণ নিয়ে আলোচনা করব, হ্যাঁ, যার দ্বারা আমরা দূরের কোনো বস্তুকে দেখতে পাবো, স্পষ্টভাবে দেখতে পাবো, সেই দূরবীক্ষণ নিয়ে আমরা পরের ভিডিও আলোচনা করব। আপাতত এটা এখানেই শেষ করলাম। ধন্যবাদ সকলকে শোনার জন্য, এবং এই চ্যানেলটিকে অবশ্যই ছাত্রছাত্রীরা সাবস্ক্রাইব করবে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, বাড়িতে থাকবে।